ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাপের ব্যক্তি, সারা দুনিয়াতে তার যে অবস্থান, বাংলাদেশে তার যে অবস্থান, এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা, তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন, আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন, সেটার উপরে আমরা আস্থা রাখি। এক, দুই হচ্ছে যে বাংলাদেশের তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে তৈরি করতে পারলেন, মানে সম্পন্ন করতে পারলেন। এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি। এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো 3 বছর যদি এখানে থাকেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে এই বিষয় এক্স্যাক্টলি আমি শেষ করে আপনার প্রশ্ন বুঝে ফেলেছি। আমি এই বিষয়টা স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে, তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে। নির্ধারিত হবে 10 ইয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ, তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে, কারণ সম্মতির ভিত্তিতে উনি মানে প্রত্যেকের সম্মতি লাগবে, মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে, এখন সাকিব ভাইয়ের আর বিএনপি laughter সম্মতি লাগবে, তাইলেই হবে। আর কে আর বাকিদের তো আর গণনার মধ্যেই নাই। ও নূর আছেন, নূরের গণনাও আছে। সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। গণতন্ত্রের জন্য, গণতন্ত্র কায়েমের জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এবং মানুষের হাতে মানুষের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য কোনটা সঠিক বন্দোবস্ত, তা নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। আমরা এখনই নির্বাচন চাই, সংস্কার করে নির্বাচন চাই, ডক্টর ইউনূসকে আরও 5 বছর ক্ষমতায় দেখতে চাই, বা মোট 5 বছর ক্ষমতায় দেখতে চাই, নাকি এখন ইলেকশন হওয়াটাই সবার জন্য কল্যাণকর হবে? এসব নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন জনপ্রিয় রাজনৈতিক ভাষ্যকার এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জনাব জুনায়েদ সাকি। জনাব জুনায়েদ সাকি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেজন্য আমাদের শুভেচ্ছা ও অভিনন্দন, কৃতজ্ঞতা জানবেন। আমাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর। এবং আমাদের সাথে আরও থাকার কথা আছে গণ অধিকার পরিষদের সভাপতি এবং রাষ্ট্রের সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি কিছুক্ষণ আগে একটি মেসেজ পাঠিয়ে, এই মুহূর্তে আমরা একটু সাকি ভাই আপনার কাছেই যেতে চাই। প্রায় মাসখানেক ধরে একটি ক্যাম্পেইন নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে সোশ্যাল মিডিয়াতে এই ক্যাম্পেইনটি বেশ জোরে সোরে দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব নেতা জাতীয় নির্বাচনের দাবিতে সোচ্চার, তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন। এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনার অবস্থান কি, আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবির পক্ষে আপনারা, অর্থাৎ ডক্টর ইউনূসকে আরও কয়েক বছর, মানে আওয়ামী লীগের যে টেনিয়রটা থাকার কথা ছিল, জনপ্রিয়ভাবে এটি বলা হচ্ছে 2024 সালের জানুয়ারি মাসে আওয়ামী লীগ এই মেয়াদে ক্ষমতায় বসছিল, 2028-এর শেষে তাদের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা, সেই পর্যন্ত ডক্টর ইউনূসের থাকাই উচিত। আপনি কোনটিকে যুক্তিযুক্ত মনে করছেন, জনাব জুনায়েদ সাকি? ধন্যবাদ। দেখুন, চাওয়ার ক্ষেত্রে তো এটা একটা সকলের স্বাধীনতা আছে, যে কোনো বিষয়ে যে কেউ চাইতে পারেন। কিন্তু আমরা যখন 5ই আগস্টের এই অসাধারণ গণ অভ্যুত্থানের পরে এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকারের পক্ষ থেকে তিনি নিজে বেশ কয়েকটি সাক্ষাৎকারে এবং সর্বশেষ তার জাতির উদ্দেশ্যে ভাষণে, সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুনের মধ্যে তারা একটা নির্বাচন অনুষ্ঠানের কথা তাদের পরিকল্পনার মধ্যে আছে, এবং এই নির্বাচন যথাসম্ভব সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ইতিহাসের সবচেয়ে গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন তারা করতে চান। এবং সরকারের দিক থেকে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, যে একটা বাংলাদেশের একটা ফ্যাসিস্ট রাজনৈতিক বন্দোবস্ত যেটা প্রতিষ্ঠা করা হয়েছিল, তার বদল ঘটিয়ে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করার যে আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য তার সরকারের পক্ষ থেকে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। কমিশন গঠন করা হয়েছে, তারা ইতিমধ্যে রিপোর্ট দিয়েছেন, এবং একটা ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সেই সব প্রস্তাবগুলোর মধ্যে কোথায় ঐক্যমত্য, কোথায় আংশিক ঐক্যমত্য, কোথায় দ্বিমত আছে, সেগুলো শনাক্ত করার বিষয়টা ইতিমধ্যে চলমান। এবং এই সংস্কার প্রক্রিয়াটিকে মানে একটা চূড়ান্ত জায়গায় নেওয়ার জন্যে জনগণের সম্পৃক্ততার মাধ্যম হিসেবে নির্বাচন, সেটাও প্রয়োজন হবে, এবং এইটা পরস্পর সম্পর্কিত প্রক্রিয়া হিসেবে তারা এগোচ্ছেন। আমরা আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব আকারে বলেছি যে সংস্কারের ক্ষেত্রে
সবারই কম বেশি ঐক্যমত্য আছে, কিন্তু সংস্কার কি কি বিষয়ে হবে সেসব বিষয়ে হয়তো সব বিষয়ে সবাই একমত নন। যেসব বিষয়ে একমত হবে, যেহেতু এই আন্দোলনটি ছিল একটা মানে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশার সংগঠন, ব্যক্তিবর্গ এবং বিশেষভাবে শিক্ষার্থীরা, ছাত্র নেতৃত্ব, ছাত্রদের অংশগ্রহণ, ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগ, তো এই বিরাট অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের এই যে কালেকটিভিটি, একটা সামষ্টিকতা, সেটারই একটা প্রকাশ ঘটেছে সরকার গঠনেও। সবাই মিলে সমর্থন করেছি। সেই দিক থেকে এই সংস্কার প্রক্রিয়ার কাজটিও পদ্ধতিগতভাবে একটা ঐক্যমত্যের ভিত্তিতে এগোনো দরকার। অর্থাৎ যেসব প্রশ্নগুলোতে ঐক্যমত্য তৈরি হবে সেটা তো একটা হয়ে গেল, আর যেসব বিষয়ে আংশিক ঐক্যমত্য আছে সেগুলো আরো অধিকতর আলোচনা, এমনকি যেগুলোতে দ্বিমত আছে সেগুলো নিয়ে আলাপ আলোচনা চলবে। ইতিমধ্যে ঐক্যমত্য কমিশন আলোচনা করছেন, এবং সেই সব মধ্যে থেকে আরো কিছু বিষয় হয়তো ঐক্যমত্য তৈরি হওয়া সম্ভব। যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে সেগুলো জাতীয় সনদ আকারে আমাদের তৈরি করা দরকার। এবং এই জাতীয় সনদের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে সংবিধান প্রশ্ন, যেটা আমাদের দিক থেকে প্রস্তাবনা, যেটা একটা নির্বাচিত সংসদ, এটাকে আসলে এই পরিবর্তনটা করা দরকার। এর বাইরে অনেকগুলো সংস্কারের প্রশ্ন আছে, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ এবং ইত্যাদি। সেই সব সংস্কারগুলো অনেকগুলোই নির্বাহী আদেশেও সম্ভব, যেগুলো পরবর্তীতে সংসদ র্যাটিফাই করবে। কাজে এই বিষয়ে একটা ঐক্যমত্য তৈরি করা দরকার, যে নির্বাচনকে সুষ্ঠু করার জন্য কি কি বিষয়গুলো এখন সংস্কার আকারে সম্পন্ন করতে হবে নির্বাহী আদেশে, আর যে জাতীয় কি বলে সংবিধান সংস্কারের প্রশ্ন, সেটা আগামী সংসদে হবে, কিন্তু সে বিষয়ে ঐক্যমত্য থাকা দরকার একটা জাতীয় সনদ অর্ডিন্যান্সের মাধ্যমে, যে আগামী সংসদ এই ঐক্যমত্যের জায়গাগুলো যেটা তৈরি হবে জাতীয় সনদের মধ্যে সংবিধান প্রশ্নে, সেটা অবশ্যই সেই সংসদ সেটাকে সংস্কার করবে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। আমাদের দিক থেকে আমাদের প্রস্তাব হচ্ছে 6 মাস সময়ই যথেষ্ট, যে এর মধ্য দিয়ে এই সংবিধান সংস্কার করা যেতে পারে। আমরা একই সাথে আরো প্রস্তাব তুলেছি যে আগামী সংসদ নির্বাচনটি একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন হওয়া দরকার, কেননা সংবিধানের যে মৌলিক সংস্কারগুলো করা হবে এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার। সাধারণভাবে সংসদে একটা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকলে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়, কিন্তু এটা যেহেতু অনেকগুলো মৌলিক সংস্কারের বিষয় আছে এবং সে কারণেই এটা জনগণের ম্যান্ডেট নিয়ে করা দরকার। আমরা জানি যে সংবিধান সংশোধন যখন হয়, যেমন ধরুন তত্ত্বাবধায়ক সরকারের বিল এসছে ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে, কিন্তু সেটা আদালত কর্তৃক আবার সেটা বাতিল ঘোষণা করা হয়েছিল, পঞ্চদশ সংশোধনী তৈরি হয়েছিল। এখন পঞ্চদশ সংশোধনী আবার কিন্তু আদালত কর্তৃক এটা আংশিকভাবে বাতিল করা হয়েছে। কাজেই সংবিধান সংশোধনের প্রশ্নটি আদালতের যেহেতু অভিভাবকত্ব থাকে, তারা সংবিধানের সাথে সাযুজ্যপূর্ণ হলো কিনা সে বিষয়টি দেখেন। কিন্তু যখন জনগণের ম্যান্ডেট নিয়ে, যেমন গণপরিষদ জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সংবিধান নতুন করে লেখার অধিকার পায়, ঠিক তেমনি সংবিধান সংস্কার পরিষদ আমরা বলছি যে আগামী নির্বাচনটা হওয়া উচিত এই কারণে যে যেহেতু সংস্কারকেই আমরা লক্ষ্য হিসেবে ঠিক করেছি এবং সরকারও ইতিমধ্যে সংবিধান সংস্কার কমিশনই গঠন করেছে, সে কারণে এই সংস্কারটা জনগণের ম্যান্ডেট নিয়ে করলে তখন এই সংসদটি এই মৌলিক সংস্কার করার অধিকার পায় এবং আদালত তখন এই সংস্কারকৃত সংবিধানটিরই সুরক্ষা দেবে। কাজে সেই দিক থেকে এর টেকসই হওয়ার জায়গাটা এইভাবে জনগণের সম্মতির ভিত্তিতে করার মধ্য দিয়ে তৈরি হতে পারে। এই যে সংস্কারের নির্বাচনের মধ্যে টেকসই হওয়া, এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি হতে পারে বলে আমরা মনে করি। সাকিব ভাই, মানে ঘটনা হইল যে তাহলে কি আপনারা মনে করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সময়টা থাকা দরকার না দরকার না? মানে আপনি সংবিধান সংস্কারের কথা বললেন, ঐক্যমত্যের কথা বললেন, গণপরিষদ নির্বাচনের কথা বললেন, আপনি বললেন যে 6 মাসের মধ্যে এই সংস্কারটা হওয়া সম্ভব। এই 6 মাসের মধ্যে কি এই সংস্কারটা হবে পার্লামেন্টের মধ্যে, মানে নতুন নির্বাচিত সরকার এসে করবে, নাকি ডক্টর ইউনূসই করবে? এটা যতদিন লাগলো, এবং এই সংস্কার এবং ঐক্যমত্য আমি যা দেখি আর কি, এইটা অনেক দিনের মধ্যে আসলে সম্ভব না, মানে 6 মাসের মধ্যে আসলে সম্ভব না। 6 মাসের মধ্যে সম্ভব না, কারণ আপনি দেখেছেন যে প্রধান বিরোধী দল বলবো কিনা, মানে প্রধান যে রাজনৈতিক দল এখন আছে বিএনপি, তারা অনেকগুলি সংস্কারের ব্যাপারে আসলে একমত না এবং অনেকগুলি বিষয়ে তাদের ভিন্ন মত আছে, আবার তারা সংস্কারের বিপক্ষেও না। তো সেই ক্ষেত্রে কি
একটি নির্বাচিত দল এসে এই সংস্কারগুলি করবে, নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে রাষ্ট্র চালাচ্ছেন সেভাবে তিনি রাষ্ট্র চালিয়ে যাবেন, এর মধ্যে থেকে তিনি সংস্কার করবেন, নির্বাচনের জন্য দেশ এবং দল রেডি হবে, তারপর করবে? আপনি কোনটি আকাঙ্ক্ষা করছেন? না দেখুন, এখানে আমি শুরুতেই বলেছি যে যেসব বিষয়ে ঐক্যমত্য তৈরি হবে, অর্থাৎ বিএনপির কথা তুললেন আপনি, পরে বিএনপি সহ সকল রাজনৈতিক দল, শ্রেণী পেশা, স্টেক হোল্ডাররা, তারা যেসব প্রশ্নে ঐক্যমত্য হবে সেটাই তো জাতীয় সনদ হচ্ছে। কাজেই সেই জাতীয় সনদ বাস্তবায়ন করার প্রশ্ন আছে। যেসব বিষয়ে দ্বিমত আছে সেগুলো তো জনগণের কাছে যেতে হবে। রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ প্রস্তাবের জায়গা থেকে তুলবেন। ধরুন যে কোনো একটি সংস্কার প্রস্তাব, এ বিষয়ে কোনো দ্বিমত আছে, ঐক্যমত্য হয়নি, সেটা যদি আমাদের দলের প্রস্তাব হয়, তাহলে আমরা আমাদের সেই দলীয় প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাব। জনগণ যদি আমাকে ভোট দেয়, আমাদের ভোট দেয়, তাহলে আমরা সংখ্যাগরিষ্ঠতা পাই, তাহলে আমরা সেটা সম্পন্ন করবো, অথবা যারা পাবেন তারা করবেন। কাজে এটা তো একটা পদ্ধতিগত জায়গা লাগবে। সেই পদ্ধতিগত জায়গাটা গণতান্ত্রিক পথে এইভাবেই আছে। আরেকটা পদ্ধতি আছে একটা বৈপ্লবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে। তো সাকিব ভাই, যা দেখা যেতেছে এখন যা দেখা যাচ্ছে, কারণ মানুষ তো মানুষের মতামত জানিয়ে দিয়েছে, যে বা দলগুলি মতামত জানিয়ে দিয়েছে, এখনকার অবস্থায় ইলেকশন ডিসেম্বর বা জুনের মধ্যে, নাকি পরে হোক, ইউনূস সাহেব আরো বেশ কিছুদিন ক্ষমতা থাকুক, কোনটা আপনি চাচ্ছেন? না, আমরা যেটা দেখছি যে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করার ব্যাপারে তাদের ঘোষণায় অটল আছেন। এখন কে কি চাচ্ছে সেটা তো চাওয়ার ব্যাপার, সেটা তো সেই চাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো বদল আসলে তখন মতামত দেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার প্রক্রিয়া কি এর মধ্যে করা সম্ভব? আমরা মনে করি যে সম্ভব। এইভাবে যে আগেই বলছি যে 3 মাস সময় নিয়েছেন ঐক্যমত্য কমিশন, ইতিমধ্যে তারা আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে, আরো হয়তো বসবেন, এমনকি রাজনৈতিক দলগুলো বাইল্যাটারাল ট্রাইল্যাটারাল আলোচনা করবে, এবং সেসব আলোচনা আনঅফিশিয়ালি হচ্ছে, অফিশিয়ালিও হতে হবে। সেই আলোচনাগুলোর মধ্য থেকে আমরা হয়তো একটা ওই যে কমন মিনিমাম যে ঐক্যমত্য হচ্ছে সেটা হবে জাতীয় সনদ। যেখানে দ্বিমত থেকে যাচ্ছে সেগুলো জনগণের কাছে যাবে। ফলে জাতীয় সনদের মধ্যেও আমি দুটো ভাগ করছি। একটা হচ্ছে যে যেটা সংবিধান প্রশ্ন, সেটার ব্যাপারে আমাদের ঐক্যমত্য তৈরি হবে, অঙ্গীকার তৈরি হবে, এবং আগামী 6 মাসের মধ্যে সংসদে এটা করা হবে, অর্থাৎ সংসদ নির্বাচনের পরে। কেন এটা সম্ভব? কেননা সমস্ত প্রিপারেটরি কাজগুলো কিন্তু না, আপনার এই বক্তব্যটা আমি পুরোপুরি বুঝতে পারছি। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনি যেটা বলছেন যে 6 মাসের মধ্যে হবে না, মানে প্রিপারেটরি কাজগুলো কিন্তু সব সম্পন্ন করা হয়ে গেছে কমিশনের মাধ্যমে, এবং এগুলো রাজনৈতিক দলগুলোর দিক থেকেও প্রস্তাব আকারে আগেই ছিল। আপনি যদি সংসদ দিয়ে না করেন, তাহলে তো এটা আপনি নির্বাহী আদেশে করবেন, এটা তো একটা মাত্র সিগনেচার দূরে। এবং আপনি যেগুলি বলছেন, যেগুলি ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই, এরকম 2-4টাও আছে কারো কোনো দ্বিমত নাই, তো সেগুলি তো একটা সিগনেচার দিয়ে দিলে হলো। এটা তো 1 মাসও লাগার কথা না আসলে, কারণ এগুলিতে আসলে কাঠামোগত কোনো পরিবর্তন করতে হবে না। এই সাংবিধানিক পরিবর্তনে কাঠামোগত কোনো পরিবর্তন নাই, যেগুলির ব্যাপারে ঐক্যমত্য আছে। কাঠামোগত স্ট্রাকচারাল পরিবর্তন আনতে হবে। কারণ আমি দেখলাম যে আসলে সংসদের আইন বা বিল নিয়ে আন্ডারস্ট্যান্ডিং এ মানে এক একজনের এক এক রকম আছে। যেমন কেউ মনে করেন যে 70 অনুচ্ছেদ কাজে লাগাতে হবে, শুধু অর্থ বিলের ক্ষেত্রে 70 অনুচ্ছেদ কাজে লাগবে না। এখন সরকারি সব বিলই যে অর্থ বিল, এইটাও তো একটা মানে বোঝার ব্যাপার আছে অনেকের, তাই না? মানে আমি আর সুনির্দিষ্ট করি, যেমন ধরুন আমরা যখন 31 দফা নিয়ে আলোচনা হচ্ছিল, আমাদের দলগত অবস্থান ছিল 70 অনুচ্ছেদ বাতিল করা হোক। কিন্তু যখন আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় আসছি, তখন তো কিছুটা সকলের মতামত এক জায়গায় আনতে হয়, এবং সেখানে আমরা যেটুকু জায়গায় আসছিলাম যে সরকার গঠনের যে আস্থা ভোট সেটা, এবং বাজেট, অর্থ বিল মানে আমরা বলিনি, আমরা বলছি বাজেট, এই দুটো জিনিস বাদে বাকি সকল বিলের ক্ষেত্রেই সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। এই যে জায়গা, এটার অনেক ফলাফল আছে। যে ধরুন এর ফলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র চর্চার একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি ঘটবে। যেমন ধরুন প্রত্যেকটা বিলে যাতে তাদের নিজেদের দলীয় সদস্যরা ভোট দেন, সেজন্য আগে থেকে বৈঠক করতে হবে, তাদের মতামত নিতে হবে, এই সব প্রশ্নগুলো যুক্ত। কাজেই ওই দিক থেকে ধরুন এই প্রশ্নগুলোই আলোচনার বিষয়। যে এখানে যেমন বিএনপির প্রস্তাবে 31 দফায় আছে যে 4টা বিষয় তারা বলেছেন সরকার গঠনে আস্থা ভোট, তারা বলেছেন বাজেট, তারা বলেছেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান সংশোধন। তো এরকম আছে। এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা হবে যে কে কতটা ছাড় দিচ্ছে, এবং কোন বিষয়গুলো আসলেই রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য সরকারের টেনিয়ার কি হবে, সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে। অর্থাৎ যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিয়রটাও নির্ধারিত হয়। ফলে টেনিয়রের ব্যাপারে বিভিন্ন ধরনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে। আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক, কিংবা আরো অনেক বেশি। কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ
করতে চাচ্ছেন নাকি এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ডের কারণে, যে মানে আপনি ধরেন না, আপনি political- চাইলেন যে ডক্টর ইউনূস যথাসময়ে ইলেকশন দেখ, বা আপনি চাইলেন যে ডক্টর ইউনূস আরো না, বেশি দিন আমরা থাকুক? আমরা তো ধরেন বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেকে কথা বলছেন, কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের আমরা যে রোড ম্যাপ আরো সুনির্দিষ্ট চাচ্ছি, কিন্তু তাদের একটা রোড ম্যাপ কিন্তু আছে। রাইট। এখন সেই রোড ম্যাপ বদল না হওয়া পর্যন্ত তো অন্য কোনো কথা বলা যাচ্ছে না। এক, দুই হচ্ছে যে দেখুন, আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল, একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন, অনেক ভালো দক্ষ হতে পারেন, কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন, এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয়। আচ্ছা, একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড আপ ওকে, করা, সিস্টেম বিল্ড আপ করা। ওকে, সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা, অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন, এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা, সংস্কারের জায়গা, কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি, এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে জরুরি জায়গা। আচ্ছা। আহ, আমি এটাকে একটু অন্যভাবে বলি। আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছেন, যেমন অন্তর্বর্তী সরকারের চাওয়াকে আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না। আসলে তারা চান তাদের স্ব কর্মক্ষেত্রে ফিরে যেতে বা স্ব অবসরের জায়গায় ফিরে যেতে। তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না। আমি গণতান্ত্রিক মানে সরি মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন, উল্লেখযোগ্য অংশ মানে ফ্যাসিবাদের সরাসরি সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে। তাদের মধ্যে কেউ কেউ এখান থেকে তাদেরকে যাকে বলে যে বাদ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাঠামোগত জায়গা থেকে এবং অনেক ব্যক্তিরাই রয়ে গেছেন। ফলে এইসব প্রশ্নের জায়গাতে জবাবদিহিতাটা চাওয়া হচ্ছে। আচ্ছা, এইসব প্রশ্নের জায়গা থেকে জবাবদিহিটা চাওয়া হচ্ছে। আমি আর একই সাথে আমি বলবো যে যেটা বলেছেন ঘৃণা ছড়ানো, ব্যক্তির বিমানবীকরণ, এগুলো প্রশ্নে মানে আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা মনে করি যে একজন ব্যক্তির অপরাধের বিচার করা দরকার। দাঁড়ান, নূরকে একটা কড়া কথা বলে নি। নূর এখন মাঝখানে কথা বলতেছে, আধা ঘন্টা পরে আইসে। নূর, আপনি কি শুনতে পাইতেছেন আমাদের? জি ভাই, আমি পুরোপুরি শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, আপনি 1 মিনিট একটু মিউট থাকেন, আমরা সাকিব ভাইকে একটু শেষ করে নিই। সাকিব ভাই যে কথাটা বলতেছিল, কারণ মাঝখান থেকে কথা বললে আমরা শুনতে পাইতেছি না আর কি। জি সাকিব ভাই, আপনি বলতেছিলেন যে তাহলে আপনি আসলে ব্যক্তি আকাঙ্ক্ষা এবং আইন আদালত বিচার বিভাগ যেহেতু এটা পুরোপুরি ঠিক হয় নাই, সেই জন্য আপনি এই জায়গাটা, এই লাইনটা যদি আপনি শেষ করতেন। জি, জবাবদিহির জায়গাটা। আমি বলছি যে জবাবদিহিতার জায়গাটা যাতে নিশ্চিত থাকে, মানুষের মধ্যে এই ধারণা যেন না হয় যে বিচার প্রক্রিয়া কোনোভাবে আবার প্রভাবিত, ওকে, এবং সেই জায়গাটাকে আমি নিশ্চিত করার জন্য আমরা মানে আমরা বলবো। আর একই সাথে যেটা আপনি ফিরোজ আহমেদের উদাহরণ দিয়ে বলেছেন, সেইটার সাথে আমি একমত। আমরা মানে একই চিন্তা করি যে এখানে ব্যক্তির বিমানবীকরণ মানে সেটা আমাদের লক্ষ্য নয়। আমাদের খেয়াল রাখা দরকার আমরা একটা উত্তরণ চাই, এবং উত্তরণের জায়গা থেকে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। আমরা যদি এটাকে ব্যক্তি ঘৃণার জায়গায় নিয়ে আসি, তাহলে আমরা রাজনৈতিক ওকে, আপনার বক্তব্য পরিষ্কার। আমাদের সাথে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি জনাব নুরুল হক নূর এসে পৌঁছেছেন। জনাব নুরুল হক নূর, আপনাকে স্বাগত জানাই। আপনি আমাদের অনুষ্ঠানে এসে একটু পরে যুক্ত হয়েছেন। লোকজন জানতে চাইছেন যে ভিপি নূর কি ইচ্ছা করে দেরি করে আসলো কিনা, আজকে আপনার উপর রেগে আছে কিনা, ওর দলের রাশেদকে আপনি গত পর্বে আমি জানি না কি করছি। ওকে নূর, আমি আপনাকে আপনার এবং সাকিব ভাইয়ের জন্য আমার একটা কমন প্রশ্ন ছিল। সাকিব ভাই এটার জবাব দিয়েছেন। সাকিব ভাই বলেছেন যে মানে আমি প্রশ্নটা করি যে মাসখানেক ধরে দুটি সোশ্যাল ক্যাম্পেইন, হ্যাঁ দুটি ক্যাম্পেইন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় চাওয়া, দ্বিতীয়টি হচ্ছে বিএনপির যেসব জাতীয় নেতা নির্বাচনের দাবিতে সোচ্চার ছিলেন তাদের ব্যঙ্গ করে ক্যাম্পেইন। এই দুটি ক্যাম্পেইন নিয়ে আপনাদের অবস্থান কি? কোন চাওয়াটা বা কোন দাবিটার পক্ষে আপনারা? জনাব নুরুল হক নূর। অনেকদিন পরে আপনার সাথে যুক্ত হতে পেরেছি, আপনাকে শুভেচ্ছা জানাই। কারণ আপনার সাহসী সাংবাদিকতা এবং স্পষ্ট জবাবদিহিতার যে অনুষ্ঠান, সেটা ইন্ডিপেন্ডেন্ট আজকের বাংলাদেশ থেকে ডয়েচে ভেলে এখন ঠিকানায়, এটা সকলের কাছে একটা গ্রহণযোগ্য প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা অনেকদিন পরে যুক্ত হয়েছি এবং আপনার সাথে দেখা হয়েছে, কথা হচ্ছে, সেজন্য ধন্যবাদ। এবং আজকে আলোচনার সাকিব ভাই
এই সময়ের এবং এই আন্দোলন সংগ্রামের অন্যতম একজন গুরুত্বপূর্ণ অংশীদার, সে সহ আমরা আলোচনা করছি। যথাসময়ে উপস্থিত থাকাটা একেবারেই দায়িত্ব ছিল। আমি মাঝখানে একটু বলে নেই, আপনি আসার জন্য আমি এই কথাটা বলতে, আজকে যে সমন্বয়ক শব্দটি বাংলাদেশে খুব পরিচিত, সেই সমন্বয়ক শব্দটি নিয়ে সব প্রথম নাম ধারণ করেছিলেন সাকিব ভাই আসলে গণশক্তি আন্দোলনের সমন্বয়ক হিসেবে, যেটি আসলে সাকিব ভাই এটার পেটেন্টও দাবি করতে পারেন, মানে যে কোনো সময় যে কোনো সমন্বয়ক যে কোনো জায়গায় আমি সমন্বয়ক বলছি বললে আপনি আসলে বলতে পারেন যে আমি হচ্ছি দাদা সমন্বয়ক বা বাবা সমন্বয়ক। যাই হোক, নূর আপনি কন্টিনিউ করেন। থ্যাংক ইউ সো মাচ। জি, সাকিব ভাই তো এখনো আছে প্রধান সমন্বয়ক, তো সমন্বয়ের শুধু থ্যাংক ইউ। আপনার যে প্রশ্নটা করেছিলেন যে ডক্টর ইউনূসকে 5 বছর নির্বাচিত সরকারে পাওয়ার একটা আকাঙ্ক্ষা, আমাদের এই আন্দোলনের, বিশেষ করে ছাত্র আন্দোলনের একজন পরিচিত ছাত্র নেতা তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, যেটা কি মূলত অনেকে ভেবেছে যেহেতু তার সোশ্যাল মিডিয়াতে একটা বড় ফ্যান ফলোয়ার্স আন্দোলন কেন্দ্রিক আছে, অনেকে সেটা কপি করেছে, প্রচার করছে, ভাবছে যে যেহেতু তারা এই আন্দোলনের একটা পরিচিত মুখ বা পরিচিত নেতা, কাজে এটা হয়তো তাদের দৃষ্টিভঙ্গি, এবং যেহেতু তাদের মধ্যে আবার সরকারেও তাদের 2 জন এখনো প্রতিনিধি আছে, 3 জন ছিল, একজন পদত্যাগ করে দল গঠন করেছে, অনেকে ভেবেছে তাহলে এটা বোধহয় এই সরকার ছাত্র নেতা তাদের একটা মনোভাব, তো কাজে এইটাকে পাবলিকলি এন্ডোর্স করা বা এটার পক্ষে জনমত গঠন করা, এইরকম ভাবেও কেউ কেউ ক্যাম্পেইনটা করতে পারে। তবে এটার সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে যে এই ধরনের চিন্তা ভাবনা তাদের নাই। দ্বিতীয় কথা, সরকারের যদি থাকেও এখানে আমি কিংবা সাকিব ভাইয়ের মতো আমরা যারা একটা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, তারা তো সেটা কখনোই মানবো না, কাজে এই ক্যাম্পেইনের পক্ষে থাকার প্রশ্নই ওঠে না। এবং আপনি কি চান যে, আপনি বলছেন যে ক্যাম্পেইনের পক্ষে, আপনি চান যে ডিসেম্বর বা জুনের মধ্যেই নির্বাচন হোক, সেটা আপনি চান? আচ্ছা, আমার পজিশনটা বলছি, আপনার দুইটার একটু উত্তর দিয়ে আসি। আর সেকেন্ড একটা ক্যাম্পেইন যেটা বলেছেন যে বিএনপির যেসব নেতা ইলেকশনের জন্য খুব সরব এবং সোচ্চার, তাদের বিষয়ে নানান ধরনের একটা ক্যাম্পেইন আবার চলছে, অনেককে হেয় করা হচ্ছে, নানানভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা কিছু লোক এগুলো ছড়াচ্ছে, কেউ কেউ রাজনৈতিক ইন্টেনশন থেকে, কেউ কেউ তাদের নিজেদের একটা ফায়দা নেওয়ার জন্য। ধরেন যখন একটা অনির্বাচিত সরকার থাকে তখন কিন্তু কিছু লোকেদের কদর বাড়ে, কিছু লোক সুযোগ সুবিধা নিতে পারে, কাজেই সেই কমিউনিটির লোকজন কিংবা সেই গ্রুপটা তো চাবে যে এই ধরনের একটা সরকারকে জগা খিচুড়ি কিংবা এ ধরনের একটা মানে জনপ্রতিনিধিবিহীন ইলেকশনবিহীন যদি সরকার রাখা যায়, তাহলে তো সেখান থেকে তারা ফায়দা টাদা নিতে পারছে, তারা ব্যবসা বাণিজ্য, কেউ কেউ দল গঠন করতে চাইলে বা দল করতে চাইলে সেখানে তারা সময়টাকে কাজে লাগাতে পারছে। এই ধরনের পক্ষে থাকা একটা শ্রেণীর একটা অংশের লোকজনের অস্বাভাবিক নয়। আবার ধরেন ইউনূসের মতো একজন ব্যক্তি যার এরকম একটা গ্রহণযোগ্যতা, এবং আপনি লক্ষ্য করেছেন যে ডক্টর ইউনূসকে যখন আওয়ামী লীগের আমলে হ্যারাস করা হচ্ছে, মামলা দিয়ে অপমান করা হচ্ছে, সেগুলোর বিরুদ্ধে বলতে গেলে একমাত্র অফিসিয়ালি আমি এবং আমাদের দল থেকে আমরা রাজপথে মশাল মিছিল থেকে প্রতিবাদও করেছি, তার পক্ষে অনেকে আদালতে গিয়েছেন, সেটা ভিন্ন বিষয়। আমরা নৈতিক জায়গা থেকে তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি যে আজকে সরকার প্রধান হবেন সেটা কিন্তু আমরা কখনো কল্পনাও ওইভাবে করি নাই। তো তিনি হয়েছেন, আমাদের একজন পছন্দের মানুষ ছিলেন, আমরা সবাই সন্তুষ্ট, এবং আমরা তাকে সহযোগিতা করতে চাই ওই জায়গা থেকে যে এই অন্তর্বর্তীকালীন যে এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার ফলে যে একটা সাংবিধানিক এবং রাজনৈতিক দেশে সংকট তৈরি হয়েছিল, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এবং জন আকাঙ্ক্ষার একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য আমরা একজন নিরপেক্ষ ব্যক্তিকে ইমাম বা নেতা বানিয়েছি, যে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলোর প্রতি ইনসাফ করবেন, একটা সুষ্ঠু নির্বাচনের পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। এবং আমাদের যে প্রত্যাশা যে রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কার, যেটা গত 16 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের চরিত্রটাকে নষ্ট করে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে পরিণত করেছে, সেই সংস্কারের জন্য আমরা বলেছি যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়টুকু সকল রাজনৈতিক দল, আমরা যারা গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করেছি, ফ্যাসিবাদের আমলে লড়াই সংগ্রাম করেছি, তারা দিতে চাই। সেখানে ডক্টর ইউনূস সাহেব যেহেতু নিজেই বলেছেন যে আপনারা যদি ডিসেম্বর কিংবা বেশি সংস্কার চাইলে আরো 6 মাস তার মধ্যে একটা নির্বাচন হবে। তো আমার মনে হয় যে ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নাই এবং তিনি ক্ষমতায় থাকতে চাবেন না। তবে তাকে ঘিরে কিছু মানুষ একটা প্রত্যাশা কিংবা চাওয়া, সেটা আপনার যৌক্তিক কারণে কিংবা তাদের সুবিধার কারণে চাইতে পারে। তবে ডক্টর ইউনূস আমার মনে হয় সেই পথে হাঁটবেন না, এবং আমার ধারণা
ডিসেম্বর কিংবা জানুয়ারি কিংবা মার্চ এপ্রিল নাগাদ এই নির্বাচনটা বোধহয় আপনি কি চান? মানে আমি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রসঙ্গে এই কথাটা বারবার বলি, ডক্টর ইউনূস আসলে যদি রাষ্ট্র পরিচালনা ক্ষমতায় যেতে চাইতেন সেটা তিনি 2007 সালেই পারতেন, সেটা তিনি চান নাই বলেই এটা হয় নাই। কারণ আমরা সে সময় রিপোর্টার তার গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে আমরাও দাঁড়িয়েছিলাম যে এরকম কোনো ঘোষণা আসে কিনা, সেটি হয় নাই। পরে তিনি রাজি হয়েছেন, তিনি কিন্তু এখনো আসলে ছাড়তেই চান। আপনি কি চান, বা তার উপদেষ্টা পরিষদের অনেকেও? রাইট, এইখানেই আমি একটা কথা বলা দরকার আপনার এই প্রোগ্রামের মাধ্যমে অডিয়েন্সদেরকেও। দেখেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছেন না, আমরা যতদূর ওটাও জানি স্বাভাবিকভাবে তিনি একেবারেই ইলেকশন দিয়ে এই বিতর্কের মধ্যে ঢুকবেন না, এবং একটা রাজনৈতিক উত্তরণের জন্য তিনি দ্রুত ইলেকশন দিতে চান। এখন তাহলে ধরেন আমাদের এই আন্দোলনের পরিচিত একজন ছাত্র নেতা, তিনি ছাত্র নেতা হলেও তার একটা দায়িত্বশীল জায়গা আছে। তিনি যখন এই স্ট্যাটাসটি দিলেন, কিংবা আজকে আমি পুরো নিউজ দেখি নাই, হেডলাইনটা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টার একটা বক্তব্য, হেডলাইন এরকম বলেছেন যে বাংলাদেশের জনগণ এখন ডক্টর ইউনূসকে 5 বছরের জন্য চায়। রাইট রাইট। তো এখন এইটা আপনার আমি বলাটা এক ধরনের, আরেকজন বলাটা এক ধরনের, সরকারের একজন উপদেষ্টা বলা কিন্তু অন্য মিন করে। তো তারা এই যে কিছু লোক যে ডক্টর ইউনূসের ঘাড়ে আবার বন্দুক রেখে নিজেদের ফায়দার জন্য একটা রাজনৈতিক, আমি মনে করি আরেকটা জটিলতা তৈরি করার চেষ্টা করছে, কিংবা দেশের মধ্যে আরেকটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। কারণ স্বাভাবিকভাবে আমরা যারা গণতন্ত্র, ভোট এবং নির্বাচনের জন্য শেখ হাসিনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে 16 বছর লড়াই করেছি, তারা তো যত দ্রুত সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন চাই। এটাও তো রাষ্ট্রের সংস্কারের একটা অংশ। সেই ক্ষেত্রে ইউনূস স্যার যেখানে বলেছেন ডিসেম্বরের মধ্যে কিংবা প্লাস মাইনাস 6 মাস, সেক্ষেত্রে আমি মনে করি এখন যেহেতু আমাদের সংস্কার কমিশনের, জাতীয় ঐক্যমত্য যে কমিশন, তারা ইতিমধ্যেই সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার সংলাপ শুরু করেছে। সেই ক্ষেত্রে সরকার যদি চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, সেটা কিন্তু অস্বাভাবিক না। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে সেটা দেশের জন্য মঙ্গল হবে। নির্বাচনবিহীন দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়, আমরা মনে করি। যেটা নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মঙ্গল হবে। সাকিব ভাই, আপনার সাথে তো মানে নূরের সাথে আরেকটা প্রশ্নের ব্যাপারে একটু কথা বলে আপনার কাছে আসছি। তো বললেন যে তিনি যত দ্রুত নির্বাচন হবে তত মঙ্গল, কিন্তু সাকিব ভাই এত স্পষ্ট করে কিছু, মানে এত স্পষ্ট করে বলেছেন কিনা কিছুটা, নূর আপনি জানেন সাকিব ভাইয়ের কথা কিছুটা মাথার উপর দিয়ে গিয়েছে আমাদের, যে এটা আসলে ঠিক উনি কি চেয়েছেন উনি নিশ্চয়ই পরবর্তী সময়ে বা যখন সময় আসবে তখন তিনি এটি আরও একটু পরিষ্কার করে আমাদের জন্য বলবেন। কিন্তু আপনার ব্যাপারে জনাব নূর, দর্শকরা মন্তব্য করছেন যে আপনি এখন সকালে একরকম বক্তব্য দেন তো বিকালে বিপরীত বক্তব্য দেন। এ নিয়ে কি বলবেন? গত কয়েক মাসে আপনাকে সোশ্যাল মিডিয়ায় যে এই আলোচনা আছে এটি আপনি লক্ষ্য করছেন কিনা? আমি উদাহরণ দেই কোন কোন বিষয়ে বলা হয়েছে। আপনি কখনো অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেন, কখনো সমালোচনা করেন, কখনো বিএনপিকে জোটবন্ধু বলেন, কখনো তাদের চাঁদাবাজির সমালোচনা করেন, কখনো নাহিদদের প্রশংসায় ভাসান, আবার কখনো ওদের সরাসরিভাবে সরকারি পদ ছাড়তে বলেন, বিভিন্ন অন্যায় অত্যাচারের কথা মনে করিয়ে দেন। আমি মনে করি এর সবই ঠিক আছে। আপনি কি মনে করেন যে আপনি কি আসলে সকালে এক কথা বলছেন, বিকালে এক কথা বলছেন? এটার ইন্টারপ্রিটেশন কি এরকম হইতে পারে যে আপনি কারো না কারোর সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো নেগোসিয়েশনের মধ্যে আছেন? জনাব নুরুল হক নূর। রাইট, এখানে একটা কথা পরিষ্কার যে দেখেন, আমি কিংবা আমাদের দল গণ অধিকার পরিষদ, আমরা রাজনীতিতে কিভাবে এসেছি এটা আপনি সহ ইনক্লুডিং পুরো দর্শক জানে। এখানে একটা বাস্তবতা হচ্ছে, যখন রাজনৈতিক দলগুলো রাজনীতির পরিস্থিতি কোণঠাসা কিংবা আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনে অনেকে তো হাল ছেড়েই দিয়েছিল যে শেখ হাসিনার জীবদশা আর সরকার পরিবর্তন হবে না, সেই সময় কিন্তু আমরা ঝুঁকি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আজকের এই কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনকে কেন্দ্র করে গণ অভ্যুত্থান, সেই আন্দোলন কিন্তু আমরা শুরুর দিকে করেছিলাম এবং এই আন্দোলনে আমরা পাইওনিয়ার। আমরা কোনো সুযোগ সুবিধা কিংবা প্রলোভনে এই পর্যন্ত পড়েছি বা বিক্রি হয়েছি এটা কেউ বলতে পারবে না। এখন একটা বিষয় হচ্ছে কি, ধরেন এই শেখ হাসিনা এই পরিস্থিতির পূর্বে স্বাভাবিকভাবেই বিএনপি, জামাত থেকে শুরু করে অপোজিশন সবাই আমাদেরকে ফাইন্যান্স করেছে, সাপোর্ট দিয়েছে, সহযোগিতা করেছে। কারণ একটা রাজনৈতিক স্বার্থের জায়গাও যদি বলেন কিংবা বাস্তবতা বলেন, সেই জায়গা থেকে যে এখন ছাত্র একটা আন্দোলন গড়ে তুলতে পারে ডাকসু থেকে বা ডাকসুর নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, সেই জায়গা থেকে আমরা সমর্থন পেয়েছি। 5ই অগস্টের পরে যখন আবার একটা রাজনৈতিক নতুন ছাত্রদের একটা উত্থান হয়েছে, কিংবা রাজনৈতিক দলগুলো আগে যারা কোণঠাসা ছিল, প্রকাশ্যে সভা সমাবেশ মিছিল মিটিং করতে পারতো না, এখন সবাই যেটা একটা ওপেন ফিল্ড পেয়েছে, কাজে রাজনৈতিক প্রতিযোগিতার জায়গা থেকে এখন সেই সময় যারা সহযোগিতা করছে তাদের অনেকেই কিন্তু এখন আবার ভিপি নূরদেরকে একটা মাথা ব্যথার কারণ মনে করে, যে কারণে অনেকে একটা ড্যামেজ করতে চায়, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করতে চায়। আগে যেটা আওয়ামী লীগ করেছে, যে কে বিকাশ এইটা ওইটা নানান ভাবে, এবং আপনি দেখেছেন কি হাস্যনষ্ট করেছে গত 7টি বছর। এখন অনেক কিছু বলেছে,
কিন্তু একটা ঘটনারও কিন্তু প্রমাণ করতে পারে। এখন আমি পরিষ্কারভাবেই যেটা বলি, শুরুর দিকে আমি বলেছিলাম, সেটা আপনার শুধুমাত্র কোনো পাবলিক আলোচনা না, একেবারে জাতীয় ঐক্যমত্যের কমিশনের সাকিব ভাই তো সাক্ষী, সাকিব ভাই তো ছিল যখন সর্বশেষও যে জাতীয় সংলাপ হয়েছে, যেখানে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিলেন, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা ছিলেন, তাদের পরিচিতি পর্বে সেখানে আমি বলেছিলাম যে আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, এইখানে উপদেষ্টাদের সক্ষমতার ঘাটতি আছে, দক্ষতা অভিজ্ঞতার ঘাটতি আছে। যেখানে একজন উপদেষ্টার নাই একটা মিনিস্ট্রি চালানোর অভিজ্ঞতার, তারে দিয়ে রাখছেন তিনটা, সরকারটা চলবে কিভাবে? কাজী যদি আপনারা প্রকৃত অর্থে দেশের ভালো কিছু করতে চান, আপনারা এই উপদেষ্টা পরিষদকে জাতীয় সরকার, পলিটিক্যাল পার্টিগুলো এবং আন্দোলনের অংশীজনদের সাথে আলোচনা করে 2 বছরের জন্য এটাকে জাতীয় সরকারের রূপ দেন এবং এটাকে তারপরে আপনারা সংস্কারগুলো বাস্তবায়ন করেন। যেহেতু জাতীয় সরকারের পজিশনে আমি 2 বছরের সময়ের ক্ষেত্রে কিন্তু আমি একমত বলেছি, এবং এটা আওয়ামী লীগের আমলে আমি বলেছিলাম যে 2 বছরের জন্য জাতীয় সরকার। যেহেতু জাতীয় সরকার হয় না, এখন একটা সরকার হচ্ছে নির্দিষ্ট আপনার বলা চলে বলয়ের লোকজনের, এবং সেখানে এই যে ছাত্ররা এনসিপি একটা দল গঠন করেছে, আবার এনসিপির 2জন উপদেষ্টা আছে, তো এনসিপি সরকারের থেকে দল বানাবে, সরকারি সুবিধা নিয়ে দল বানাবে, এটা কি কোনো দল মানবে? যেই কারণে কিন্তু আমরা বলেছি শুরুর দিকে সরকারের যে গ্রহণযোগ্যতাটা ছিল বা রাজনৈতিক দলগুলোর যে সমর্থনটা ছিল, এখন কিন্তু সরকারের কিছু কর্মকাণ্ড উপদেষ্টাদের বক্তব্যে এখন সেই সমর্থনটা তারা হারাচ্ছে। সেই জায়গা থেকে আমি বলেছি যে শুরুর দিকে আমরা 2 বছর জাতীয় সরকার, এবং গতকালকে আমাদের সংস্কার কমিশনের যে প্রস্তাবনা, সেখানেও আমরা বলেছি যে সরকার যদি আপনার এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে চায়, তবে অবশ্যই এই সরকারকে জাতীয় সরকারে রূপান্তর করে অধ্যাদেশের মাধ্যমে এই সংস্কারগুলো বাস্তবায়ন করবে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে, অন্যথায় তারা পারবে না। কিন্তু সেই জায়গা থেকে আমি এইটুকু বলবো যে যারা এখন সত্যিকার অর্থেই যারা এই এনসিপি কে কেন্দ্র করে কিছু নতুন সুবিধাভোগী লোক তৈরি হয়েছে, যারা আগে কোনোদিন মিছিল মিটিং এ দেখিনি, রাজপথে দেখিনি, এখন তারা সমন্বয়ক, বড় বড় নেতা, এখন তারা মনে করছে যে আমরা যারা নির্বাচনের কথা বলছি তাদের খাবার তো বন্ধ হয়ে যাবে। যেই কারণে অনেকে ইন্টেনশনালি সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেইনটা করছে যে বিপিনুর সকালে এক কথা বলে বিকেল এক কথা বলে। ঠিক আছে, আপনার বক্তব্য পরিষ্কার। সোশ্যাল মিডিয়াতে একেবারেই এটা অনেকের উদ্দেশ্যপ্রণোদিতভাবে ক্যাম্পেইন, রাজনৈতিকভাবে ড্যামেজ করার জন্য, চরিত্র হনন করার জন্য। এইটুকু আমরা বলতে পারি। খালেদ ভাই, আপনাকে আওয়ামী লীগের আমল আমার মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আপনার একটা প্রোগ্রামে এসে বলছিল যে আপনার এই প্রোগ্রামটাতে তারও ভালো লাগে। এখন দেখেন আপনাকে কিন্তু অনেকে গালি দিচ্ছে, আবার আওয়ামী লীগের দালাল কাছিবাদের দোষর বলে। অথচ আপনি যখন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগ কিংবা অনেককে এসে করা প্রশ্ন করেছেন, তখন আমরা তালি দিয়েছি, এখন আবার আমরা গালি দিচ্ছি। এই যে আমাদের যে একটা স্বভাব, এই যে একটু বলি খালেদ ভাই, এই যে আমাদের যে মানে বলবো যে সস্তা একটা যে স্বভাব, আমার পক্ষে গেলে তালি, বিপক্ষে গেলে গালি, এইখান থেকে যদি আমরা জাতিকে বের করে নিয়ে আসতে না পারি, আমাদের সোসাইটিকে যদি সচেতন না করতে পারি, তাহলে কিন্তু আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলছি, রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এগুলো কিন্তু টেকসই হবে না। আমাদের মানসিকতার পরিবর্তন। আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবুও সোশ্যাল মিডিয়াতে যেহেতু আমার বিরুদ্ধে একটা সোশ্যাল মিডিয়াতে কথা আছে, যদিও এই প্রশ্ন আপনাকে অনেকবার করেছি, তারপরেও এই প্রশ্ন আপনাকে আরেকবার করছি, এটা যদি আপনি হ্যাঁ বা না বাইনারিতে জবাব দেন তাহলে এটার সুবিধা। আপনি কি আসলেই মোসাদ্দেদ টাকা পেয়েছেন জনাব নূর? অনেকেই বলেছেন এই প্রশ্নটাকে আপনাকে করি নাই, আপনাকে প্রশ্ন আগে আমাদের, আপনি হ্যাঁ বা না বলে দেন, আমার ব্যাখ্যা দেওয়ার দরকার নাই। না আমি ব্যাখ্যা দেওয়ার দরকার নাই আমাকে। এই কথাগুলো বারবার আনাই হচ্ছে আমাদের রাজনৈতিক ড্যামেজ করার জন্য। আসলে এইটা নিয়ে অনেক উত্তর দিয়েছি, ব্যাখ্যা দিয়েছি। আমি এটা বলবো যে যারা এগুলা, আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি আপনাকে নাকি এই প্রশ্ন কখনো করি নাই, যদিও আমি আপনাকে এই প্রশ্ন অসংখ্যবার করছি। আমার বিরুদ্ধে এটা হচ্ছে আপনার অভিযোগ। অর্থাৎ আপনি কি না বললেন কিনা যে না, মানে না বলছেন না হ্যাঁ বলছেন, সেটা একটু বলুন। এটা তো প্রমাণ ভাই, এটা অসংখ্যবার বলেছে, এটা বিভ্রান্তিকর বিষয়, এটা একটা প্রোপাগান্ডা ছিল, সেটা তো প্রমাণ। ওকে, ঠিক আছে। আমার কাছে আমি একটু জনাব জোনায়েদ সাকির কাছে যাই। জনাব জোনায়েদ সাকি, একটা জিনিস হলো যে অনেকের আশঙ্কা থাকলেও দেখেন বাংলাদেশের রাজনীতিতে যারা সক্রিয় রাজনীতিবিদ আছেন, আমি জোনায়েদ সাকি ভাইকে আমার মানে আমি ওনার সবচেয়ে ঘনিষ্ঠ বলে বিভিন্ন জায়গায় দাবি করি, অনেক জায়গায় এক লাইন উপরে গিয়া বন্ধুও বলি, যদিও সাকি ভাই আমার থেকে অল্প একটু বড়। কিন্তু আমি আপনার কাছে এই প্রশ্নটা করতে চাই, সাকিব আপনি তো দীর্ঘ এইটা বলে কি সাকিবের পক্ষে আপনার অবস্থানটা জানাই দিলেন? হ্যাঁ, আমি সাকিবের পক্ষে অলওয়েজ। কিন্তু আমি প্রশ্নটা করতে চাই যে আপনি তো আসলে রাজনীতিকে বিশ্লেষণও করেন, তো সেই ক্ষেত্রে 5 আগস্টের পরে যে একটা জরুরি অবস্থা জারি হয় নাই, সেনাবাহিনী যে আসলে একটা কি ক্ষমতার মধ্যে এটা বসে নাই, এটার একটা সিগনিফিকেন্স ছিল, যেটা আপনার সঙ্গে আমার সঙ্গে অনেকবার আলোচনা হয়েছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে দেশ পরিচালনায় সেনাপ্রধান, সেনাবাহিনী প্রত্যক্ষভাবে জড়িত। এমনকি আমরা
জনাব হাসনাত আব্দুল্লাহর কথা কিন্তু আইএসপিআর এর বক্তব্য দিয়ে অস্বীকার করা হয় নাই, বলা হয়েছে যে একটা অন্য পরিস্থিতিতে এই কথাটা বলা হয়েছে। কিন্তু এই যে প্রকাশ্যে অপ্রকাশ্যে মিটিং করা, নির্বাচন নিয়ে মন্তব্য করা, কে থাকবে না থাকবে এটা বলা, এইটা এই ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আমাদের অনেকগুলি প্রশ্ন আছে, আপনি যদি একটু ছোট করে বলেন, আমি একটু নূরকেও জানতে চাইবো যে আসলে ক্যান্টনমেন্টের এই সক্রিয়তা বাংলাদেশের রাজনীতির জন্য বা আপনি কিভাবে দেখেন সাকিব ভাই? আচ্ছা, আপনার আগের বিষয়ে যেটা আপনি বললেন মাথার উপর দিয়ে গেছে, সে বিষয়ে কিছু কথা বলতে চাই, তবে এই প্রশ্নটাকে আমি দ্রুত উত্তর দিয়ে নিই। জি, দেখুন, আমরা তো গণতান্ত্রিক রাজনীতি চাই এবং সেইখানে সেনাবাহিনীর রাজনীতিতে হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। সেনাবাহিনী দেশ রক্ষার কাজ করবে, তার পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবে, তার মর্যাদা, সেই প্রতিষ্ঠানকে গড়ে তোলা আমাদের কর্তব্য। এখন এই যে 5ই আগস্টের আগে সেনাবাহিনীর যে ভূমিকাটা, সেটা একটা পর্যায়ে এসে অনেকটা খুবই গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছিল। সেনাবাহিনী জনগণের উপর গুলি চালাবে নাকি সেনাবাহিনী আসলে এই জনগণকে, মানে জনগণের সাথে একটা মুখোমুখি হবে না। সেই জায়গাটাতে সেনাবাহিনী সিদ্ধান্ত নিয়েছে যে তারা জনগণের মুখোমুখি হবে না এবং তারা জনগণের উপর গুলি চালাবে না। সেটা আমরা সেনাপ্রধানের মিটিং এর মধ্য দিয়ে, সেনাবাহিনীর সাথে মিটিং এর পরে তার বক্তব্য শুনেছি। এবং একদিক থেকে বলা চলে যে এই অভ্যুত্থানের জনগণের যে উত্থানটা ঘটেছে তার সাথে সেনাবাহিনীও একভাবে কি বলতে পারেন যে তার সাথে যুক্ত হয়ে পড়েছে অথবা তার সমর্থনে এসে দাঁড়িয়েছে। এবং এইখানে আমরা যখন অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেই ক্ষেত্রেও তাদের একটা, মানে এই অন্তর্বর্তী সরকারের কে সমর্থন করা, তাকে সফল করে তোলার জন্যই তারা তাদের ঘোষণাটা দিয়েছে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে সেনাপ্রধানের সাথে যদি কেউ গিয়ে কোনো আলোচনা করতে চায়, আলোচনা করে, তাহলে তো সেটা মানে এখন তাদের দায়িত্বের ব্যাপার। তো সেই দিক থেকে তিনিও একটা প্রতিষ্ঠান চালান। এক হচ্ছে তিনি বলতে পারেন যে আমি কারোর সাথে আলোচনা করব না, আরেকটা হচ্ছে যে তার সাথে কেউ আলোচনা করতে গেলে তিনি তার মতামত দিতে পারেন। তো তার মতামতের জায়গাটি যেটা আমরা মানে মোটামুটি পাবলিকলি শুনেছি যে তিনি একটা এই সরকারের যে কর্মকাণ্ড সেটাকে তারা তাদের প্রতিষ্ঠানের জায়গা থেকে সর্বাত্মক সহযোগিতা এবং সফল করার জন্য কাজ করছেন এবং তারা রাজনৈতিক উত্তরণটা নির্বাচনের মধ্য দিয়ে যে পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই প্রক্রিয়াটাকে চান। সেটা সেনাপ্রধানের বক্তব্যের জিস্ট হিসেবে আমি যদি বলি, তো সেটা বলার ক্ষেত্রে এটা ঠিক যে আপনি আইনি দিক থেকে দেখলে সাধারণ মানে বাস্তবতায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই ধরনের সেনাপ্রধানের বক্তব্যটাই আসলে মানে আসার কথা না, কিন্তু যে বাস্তবতার মধ্যে এসছে তিনি হয়তো কোথাও বলেছেন এবং সেই বিষয়ে প্রতিক্রিয়াও হয়েছে সমাজে। আমার মনে হয় যে এই বিষয়ে সরকার এবং সেনাবাহিনী আলোচনা করে তাদের নিজস্ব যে জুরিসডিকশন, তাদের নিজ নিজ কাজের এলাকা এবং এখতিয়ার, সেটা ঠিক করে নেবেন এবং সেটাই হয়তো মঙ্গল হবে। আমি একটু ফিরি আপনার ইয়েতে, আপনার মাথার উপর দিয়ে যেটা গিয়েছে। আমি দেখুন, আমার মনে হয় তো আমি আমাদের দিক থেকে আমরা আমাদের প্রস্তাবটা খুব স্পষ্ট করে বলছি এবং আমাদের মনে হয় যে 5ই আগস্টের আগেও আমরা যেমন কনসিস্টেন্ট বক্তব্য দিতাম, 5ই আগস্টের পর থেকেও আমরা কনসিস্টেন্ট বক্তব্য দিয়েছি। আমরা বলেছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে। ফ্যাসিবাদী সরকারের পতনের পরে ফ্যাসিবাদকে বিলোপ করে একটা গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ করতে হলে আমাদের ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে, মানে যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি তাদের মধ্যে। এবং গণতন্ত্রের মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু সেটা যাতে এই ঐক্যমত্যকে ছাপিয়ে না যায়, এটা হচ্ছে প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে আমরা বলেছি যে সংস্কার করতে হবে, নির্বাচনের জন্য সংস্কার দরকার এবং সংস্কার সম্পন্ন করা, চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার, কারণ আলটিমেটলি একটা পার্লামেন্টে রাটিফাই করতে হবে সবকিছু। এখন যখন বোঝেন, তারপর আমরা বলেছি যে এই যে আমাদের ন্যূনতম যে ঐক্যমত্য হবে সেগুলো জাতীয় সনদ হবে, তার একটা অংশ নির্বাহী আদেশেই সম্পন্ন করা সম্ভব, আর সংবিধান পরিবর্তনের প্রশ্নটি ঐক্যমত্য অঙ্গীকার এবং অর্ডিন্যান্স করে সংসদে সেটাকে যাতে পরিবর্তন করা হয় সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার। সেই জন্য সংসদ নির্বাচনটা যে সংবিধান সংস্কার পরিষদের, আমি কিন্তু সংস্কার পরিষদের নির্বাচন আমরা চাচ্ছি, সেটাও বলেছি। এবং আমরা বলেছি যে এটা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার, খোদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি যে সময়সীমা ঠিক করেছেন তার মধ্যে এটা সম্ভব। তার মানে আমরা মনে করি যে এই সংস্কার শেষ করে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন করা সম্ভব এবং
আমাদের জি জি প্রধান মনোযোগের সম্ভব, জায়গা হচ্ছে আপনি কোনটা চান সেইটা জানতে চাইছিলাম, কারণ হচ্ছে যে ডক্টর ইউনূস ক্ষমতাই থাকতে চায় নাই, আসতেই চায় নাই, উনি তো শেষ করি ওনার বক্তব্য তো আমরা যখন সম্ভব বলি তার মানে এটা আমরা চাই, এবং আমরা কেন চাই বলি এইবার পরিষ্কার হয়েছে, স্পষ্ট বলেছি এবার যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলাটা, অর্থাৎ সিস্টেম বিল্ড আপ করা, যেখানে ক্ষমতা হস্তান্তরের শান্তিপূর্ণ পথ থাকবে, জনগণকে জয় করে জনগণের প্রতিনিধি আকারে ক্ষমতা, এইটা নির্মাণ করতে হবে। সেটা নির্মাণ করাটা জরুরি। একজন ব্যক্তি যত ভালোই হন না কেন, যত দক্ষ প্রশাসক, যত বেশি হন না কেন, শেষ পর্যন্ত যদি জনগণের এই গণতান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে না পারি, সেটা টেকসই হবে না। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করাটা আমাদের কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে মাপের ব্যক্তি, সারা দুনিয়াতে তার যে অবস্থান, বাংলাদেশে তার যে অবস্থান, এবং তার যে এই সময়কালে তিনি যে আমাদের সামনে তার যে সহমর্মিতা, তার যে সবকিছু মিলে তিনি যা এখন পর্যন্ত দেখিয়েছেন, আমার মনে হয় যে এটা তিনি তার কথাতেই এখন পর্যন্ত যেহেতু অটল আছেন, সেটার উপরে আমরা আস্থা রাখি। এক, দুই হচ্ছে যে বাংলাদেশে তিনি একটা গণতান্ত্রিক উত্তরণ সাফল্যের সাথে তৈরি করতে পারলেন, মানে সম্পন্ন করতে পারলেন, এই দৃষ্টান্তটা স্থাপিত হওয়া খুব জরুরি। এখন যদি ডক্টর ইউনূসের মনে হয় বা আমাদের মনে হয় যে গণতন্ত্রের পথে উন্নয়নে সফলতা পেতে হলে তিনি আরো 3 বছর যদি এখানে থাকেন, তাহলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় গণতান্ত্রিক দলগুলি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে, এই বিষয়ে এক্স্যাক্টলি আমি শেষ করে আপনার প্রশ্ন বুঝে ফেলেছি। আমি এই বিষয়টাও স্পষ্ট করেছি যে এইটা কিভাবে নির্ধারিত হবে, তার একটা পদ্ধতিগত জায়গা লাগবে। নির্ধারিত হবে, টেনিয়ার নির্ধারিত করার জন্য সকল রাজনৈতিক এবং শ্রেণী পেশা স্টেক হোল্ডার যারা অভ্যুত্থানের অংশ, তাদের প্রত্যেকেরই সম্মতি লাগবে, কারণ সম্মতির ভিত্তিতে উনি, মানে প্রত্যেকের সম্মতি লাগবে, মানে এনসিপি তো সম্মতি দিয়েই দিছে, এখন সাকিব ভাইয়ের আর বিএনপি সম্মতি লাগবে, তাইলেই হবে। আর কে, আর বাকিদের তো আর গণনার মধ্যেই নাই। ও নূর আছেন, নূরের গণনাও আছে। আমি আসছি এবার সাকিব ভাই, আমাদের অনেকগুলি প্রশ্ন জমে গেছে। নূর আজকে প্যাচ লাগাইছে, নূর আজকে দেরি করে আইসা প্যাচ লাগাইছে। নূর একটু খুব দ্রুত কমেন্ট কিনা, আমাদের অনেকগুলি ব্যাপার আছে, সেই জন্য আপনাদের দুজনের মতামতে আমরা একটু শুনতে চাই যে ক্যান্টনমেন্টের রাজনীতির ওই প্রশ্নটা যদি আপনি বলতেন যে ক্যান্টনমেন্ট আসলে রাজনীতিতে প্রভাব বিস্তার করতেছে কিনা বা করা উচিত কিনা, একটু যদি সংক্ষেপে বলেন, অনেকগুলি প্রশ্ন জমে গেছে। নূর, এখন আমি ছাত্র নেতাদের মতো যদি সস্তা কথা বলি তাহলে আমার অনেক পজিটিভ কমেন্টস করবে, অনেকে বাহবা দিবে, কিন্তু আমি বাস্তবতার নিরিখে আমি যেটা বুঝেছি, দেখেছি আমার এইটুকু বয়সে, বাংলাদেশের রাজনীতিতে ক্যান্টনমেন্টের মুক্তিযুদ্ধের পর থেকেই, বিশেষ করে সেটা সামরিক সরকার কিংবা রাজনৈতিক প্রত্যেকটি সরকারে তাদের একটা প্রভাব ছিল, এবং এই সরকার গঠনের ক্ষেত্রেও তাদের প্রভাব রয়েছে, এটা বাস্তব, এটা অস্বীকার করা ওয়ে নেই। তো কাজেই সেখানে সরকার আপনার পরিচালনার ক্ষেত্রে ক্যান্টনমেন্টের আপনার পরামর্শ মতামত থাকতে পারে, এটা ন্যাচারাল, কিন্তু যেই বিষয়টি নিয়ে জলগোলা হচ্ছে কিংবা আলোচনা হচ্ছে, সেখানে আমার একটা বিষয় হচ্ছে যে ওই আইএসপিআর এর বিবৃতিতে কিন্তু পরিষ্কার করেছে যে সেনা প্রধান কাউকে ডাকে নাই, ওই ছাত্র নেতারাই আগ বাড়িয়ে সেনা প্রধানের আপনার সাথে গিয়েছিল। আপনি বলছেন যে এটা একটা বাস্তবতা, এই ব্যাপারে আপনার বক্তব্য আমরা শুনছি। আপনি একটু মজার বক্তব্য শুনেন। আমাদের একজন দর্শক বলেছেন যে মহিউদ্দিন, আপনি 18 সালে বলেছিলেন আমি যদি নূরকে একটি কঠিন প্রশ্ন করি তাহলে আমাকে 100টিরও বেশি গালিগালাজের মুখোমুখি হতে হয়। এখন নূর আপনাকে একটি গালি বা ভণ্ড, যাই হোক, ভণ্ড হয়ে গেছে নূর। আমি যেটি বলি, আপনি যে বললেন ছাত্র নেতাদের সস্তা কথা, আপনার বেশিরভাগ ছাত্রনেতা হচ্ছে আপনার ছাত্র নানা কারণে, এবং তারা আপনার পথই কিন্তু আসলে অনুসরণ করতেছেন। আপনি যেই পথ দেখিয়েছিলেন, এখন আপনি সেই পথ থেকে বেরিয়ে আপনি এখন একটি কাঠামোবদ্ধ অবস্থা, সেনাবাহিনী, ক্যান্টনমেন্ট, অনেক বেশি প্রাতিষ্ঠানিক, এরকম একটি জায়গা, একটি মুরব্বীর জায়গা নিচ্ছেন কিনা আপনি? মুরব্বীর জায়গা না, বাস্তব কথা হচ্ছে শুনেন, আমি চাইলে এই সরকার যদি সেনাবাহিনীর সহায়তা ছাড়া রাষ্ট্র পরিচালনা কিংবা সামনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এটা সম্ভব নয়। কাজেই শুধু প্রতিপক্ষ করে তো লাভ নাই। সেনাবাহিনী, পুলিশ বলেন, অন্যান্য প্রতিষ্ঠানগুলো বলেন, তাদের সাথে নিয়ে আলাপ আলোচনা এবং সবাই মিলেই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই সংকট এবং সামনের ভবিষ্যৎ, এটা নির্ধারণ করতে হবে। সেখানে ছাত্র, এই 2-4 জন ছাত্র যেভাবে সামরিক বাহিনীকে একটা প্রতিপক্ষ বানিয়ে দিয়েছিল, এবং আরো 2-4 জন ইউটিউবাররা বাইতুল মোকাররম থেকে ক্যান্টনমেন্ট অভিমুখে যাত্রা করার জন্য একটা উস্কানি দিয়েছিল, এটা যদি হইতো বাংলাদেশে তো আরেকটা অন্যরকম পরিস্থিতি তৈরি হতো। সাকিব ভাই যেটা বলেছে, সেনাবাহিনী যদি এই আন্দোলনে শেষের দিকে সমর্থন না দিত তাহলে গৃহযুদ্ধ হতো। আপনি বন্দুকের সামনে যদি সামরিক বাহিনীও যদি বলতো যে আগামী কালকে থেকে তারাও অস্ত্র, আপনারা তাদের সর্বাত্মক প্রস্তুতি নেমে যেত, কি পরিস্থিতি হতো চিন্তা করতে পারতেন? একটা নির্ঘাত গৃহযুদ্ধ। হয়তো আমরা জয়লাভ করতাম, সেটা ভিন্ন বিষয়, কিন্তু
এই ব্লাডশেড থেকে রক্ষার জন্য সেনাবাহিনী তো একটা ইতিবাচক ভূমিকা নিয়েছে, যেমনি একটি ভূমিকাটি নিয়েছিল 90 সালে, যেমনি নিয়েছিল 75-এ, যেমনি নিয়েছিল 71-এ। সেই সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো আমাদের আছে বলে আমি মনে করি। জনাব নূর, আপনার বক্তব্য পরিষ্কার। আমরা আবারও একটি কমন প্রশ্ন আপনাদের দুজনকে করতে চাই, এবার আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। ডক্টর ইউনূস সরকার প্রধান হিসাবে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন, এটি একটি বড় দিক কিনা বাংলাদেশের জন্য, এটা আসলে কতটা সিগনিফিকেন্ট, এটা নিয়ে একটা বলবেন। এটা এক ধরনের স্বীকৃতি, কেউ কেউ বলছেন চীনে গিয়ে 7 সিস্টার্স নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন, সমুদ্র সুবিধা নিয়ে তিনি যে কথা বলেছেন, ল্যান্ডলক কান্ট্রি, এগুলিকে আপনারা সুবিধা করেন কিনা, বলা যায় এর প্রভাবে ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে ভারত, এটাও দেখছেন কিনা। আমি জানি যে অনেক বড় প্রশ্ন, অনেক বড় প্রেক্ষাপট, কিন্তু নূর যদি একটু 2 মিনিটে বলতেন। আমরা একই প্রশ্ন সাকিব ভাই। আমি সংক্ষেপে বলবো, যেহেতু আমার একটি প্রোগ্রাম আছে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের সাথে প্রথমবারের মতো তিনি ক্ষমতা আসার পরে 8 মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং হয়েছে। এটা ইতিবাচক, কিন্তু এটা খুব বড় আহামরি কোনো আপনার অর্জন হয়ে গিয়েছে সেটা আমি মনে করি না। আর এখানে স্বাভাবিকভাবেই একটা প্রতিবেশী দেশের সাথে তো বৈরী সম্পর্ক রেখে চলাটা কারোর জন্যই মঙ্গলজনক নয়। যদিও ভারত নিজের কারণেই আজকে বাংলাদেশের জনগণ তাদের সাথে একটা বৈরী পরিবেশ তৈরি হয়েছে। এখান থেকে উত্তরণে ভারতকে আমি মনে করি বেশি আন্তরিক হওয়া দরকার ছিল। সেখানে এই মিটিং এর কিংবা ইউনূস স্যার যে চীনে গিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা আমি মনে করি উনি বাংলাদেশের পক্ষ থেকে একটা শক্তিশালী অবস্থান ব্যক্ত করেছেন যে ইট মারলে পাটকেলটি খেতে হবে। সেই ক্ষেত্রে ভারতের এই ট্রান্সশিপমেন্ট বাতিল, এটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে, তাদের সাথেও আমাদের অনেক ইস্যু আছে, তারাও এখান থেকে অনেক বেনিফিট নিচ্ছে। সেখানে ভারত একেবারে আমাদেরকে কোণঠাসা করে ফেলবে সেটাও ভারত পারবে না। তবে আমরা চাই একটা উইন উইন জায়গা থেকে ডিপ্লোমেসিটা ওপেন করার জন্য, একেবারে বন্ধ করতে আমরা চাই না। ওকে, সাকিব ভাই, আপনি একটু সংক্ষেপে বা 1.5 মিনিটে বলবেন কিনা চীন সফর, ভারত সম্পর্কে মতামত, বিশেষ করে 7 যদি আপনার পরিষ্কার না হয়ে থাকে, আমি আগের প্রশ্নে এক লাইন একটু বলি। না, ওইটা পরিষ্কার হয়েছে ভাই। আচ্ছা, ওইটা পরিষ্কার হয়েছে, আমি বুঝছি। আমার ধারণা দর্শকরাও বুঝেছেন, কারণ দর্শকদের মতামত আমি দেখতে পাচ্ছি যে এটি নিয়ে আর এক মুহূর্তে মন্তব্য করছেন। আপনি যদি ভারত সফর। আচ্ছা, আমি ভারতের বিষয়ে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা হিসেবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করতে গিয়েছেন, সে বিষয়ে আমরা তখন আমাদের বক্তব্য দিয়েছিলাম যে এই যে বৈঠক ওপেন হচ্ছে, এটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি। কারণ ভারত আমাদের নিকটতম প্রতিবেশী, এবং এই প্রতিবেশীর মধ্যে জনগণের মধ্যে একটা সম্পর্ক থাকতে হবে। রাষ্ট্রের প্রতিনিধিদের মধ্য দিয়ে সেটা একভাবে হয়, আর এটার অন্য মাধ্যমও আছে। কিন্তু এটা ভারতের মনে রাখা দরকার যে 5ই আগস্টের পরে বাংলাদেশের জনগণ রায় দিয়ে দিয়েছে যে ওই পদানত বাংলাদেশ আর পাওয়া যাবে না। বাংলাদেশ তার আত্মমর্যাদা নিয়ে, তার নিজের স্বার্থ নিয়ে অন্য রাষ্ট্রের সাথে সম্পর্কিত হতে চায়, সুসম্পর্ক তৈরি করতে চায়। এইটা আমাদের পররাষ্ট্রনীতি। বাংলাদেশের সেই পররাষ্ট্রনীতিতে যতটা দৃঢ় থাকা দরকার ততটাই দৃঢ় থাকতে হবে, কারণ এটাই জনগণ চায়। ডক্টর ইউনূস আছে কিনা এই দৃঢ়তা ডক্টর ইউনূস দেখাতে পারছেন কিনা? ডক্টর ইউনূস এখনো পর্যন্ত সেই দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন, এবং সেটা আমাদের মনে হয় যে এটা অব্যাহত রাখা দরকার। ওকে, এই প্রশ্নটিও আপনাদের দুজনের জন্য। আমি একটু নূরকে শুনতে চাই আগে। নূর, জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনীতিতে অনেক ওলটপালট হয়েছে, কিন্তু যেটুকু আভাস পাওয়া যাচ্ছে আগামী নির্বাচনে বিএনপির নেতৃত্বে একটা সমমনাদের একটা জোট হতে পারে। সেইটার ক্ষেত্রে এমন হতে পারে আবার এনসিপি সহ যারা বেশি সংস্কার এবং অন্য ধরনের একটা বাংলাদেশ চাইছেন, তাদের আগ্রহে একটা জোট হতে পারে। এখন এই মেরুকরণটা নিয়ে আপনার একটু মন্তব্য শুনতে চাই। আমি আপনার মন্তব্য শুনে সাকিবের কাছে আসছি এই একই বিষয়ে একটু মন্তব্য করতে। মেরুকরণটা কি আসলে বাস্তব নাকি মিডিয়ার সৃষ্টি? আন্দোলনের পরিচিত ছাত্র নেতারা একটা দল করেছে, আর এক অংশ আরেকটা দল করছে। সেই দল সরকার গঠন করবে কিংবা আরেকটা জোটের নেতৃত্ব দেবে, এইটা মিডিয়ার অতিরিক্ত আমি মনে করি অতি রঞ্জন বা অতি প্রচার। একটা দল গঠন করেছে, তারা এখন পর্যন্ত নিবন্ধনই পায় নাই। রাজনীতিতে এসেছে মাত্র কয়েকদিন, আগে তাদের ম্যাচুরিটি বা পরিপক্কতা তৈরি হোক, রাজনৈতিক ভাবে তারা গড়ে উঠুক। সেখানে এখনই তাদের নেতৃত্বে একটা জোট, আবার এইদিকে যদি বলেন বিএনপির নেতৃত্বে একটি জোট। হ্যাঁ, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, তারা সরকারে ছিল। আন্দোলন সংগ্রামে এই যে আমরা প্রায় 42টি রাজনৈতিক দল ইনক্লুডিং সাকিব ভাই সহ আমরা যে যুগপৎ আন্দোলন করেছিলাম, 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা এই আন্দোলনের আগেই দিয়েছিলাম, সেখানে আমাদের মধ্যে একটা বোঝাপড়া ছিল। কিন্তু বিএনপি কিছুদিন আগে বিএনপির এক শীর্ষ নেতার বক্তব্যে আমরা দেখতে পেলাম যে বিএনপি বলছে যে এই নির্বাচনে তাদের জোট গঠনের কোনো পরিকল্পনা নাই। তবে আবার তারা একটা জাতীয় সরকারের কথা বলেছে। কাজে বিএনপির কৌশলটা কি হয় সেটা জানি না। তবে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে নিবন্ধিত কিংবা সমমনার দল, আমরা যারা একটা নতুন রাজনীতি চাই, পরিবর্তন চাই, যারা একটা ইতিবাচক ভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চাই,
তারা যদি একটা সরকার গঠন করতে পারি, নির্বাচন একটা জোট গঠন করতে পারি, সেই আলাপ আলোচনাটি চলছে অনেকের জায়গা থেকে। সেখানে কার নেতৃত্বে কোন জোট হবে সেইটা বোধহয় এখনই সময় না, কারণ রাজনীতিতে যদি ধরেন নির্বাচন ডিসেম্বর হয় তাহলে এক ধরনের মেরুকরণ হতে পারে, ডিসেম্বর ওভার হলে আরেক ধরনের মেরুকরণ হতে পারে। আমি সহজ সরল ভাবে এটা মনে করি মেরুকরণের এখনো অনেক সময় বাকি, অনেক জল অনেক দিকে গড়াবে আমার মনে হয়, যদি সময় যত যাবে তত বোঝা যাবে। সাকিব ভাই, আপনি প্রশ্নটা নিয়ে আপনি একটু মন্তব্য করবেন, কিন্তু আমার একটা মানে পর্যবেক্ষণ আছে। পর্যবেক্ষণটা হচ্ছে এরকম, আন্দোলনের সময় জোনায়েদ সাকিব যত গুরুত্বপূর্ণ থাকেন, নির্বাচনের সময় ততটা গুরুত্বপূর্ণ থাকেন না। এটা আপনি খেয়াল করেছেন কিনা, এই মেরুকরণের প্রসঙ্গে যদি আপনি একটু বলেন। আচ্ছা দেখুন, আমরা এখন পর্যন্ত যে বাস্তবতায় আছি, সংস্কার সে বিষয়ে ঐক্যমত্য, তারপর সেই সংস্কারগুলো কিভাবে বাস্তবায়ন হবে, আগামী নির্বাচনটার মানে ক্যারেক্টার কি হবে, অর্থাৎ আগামী সংসদ নির্বাচনকে আমরা কিভাবে আখ্যায়িত করব, এই প্রশ্নগুলো নিয়ে এখন আলোচনা চলছে। নির্বাচনী ঐক্য প্রশ্নে এখনো পর্যন্ত কংক্রিট কোনো আলোচনা হয়নি। এটা ঠিক যে বিএনপি সহ আমরা 39-42টি দল আমরা যুগপৎ আন্দোলন করেছি, যুগপথের বাইরেও যার যার অবস্থান থেকে মোট 63টি দল আন্দোলন করেছে। এখন এখানে ইলেকশন যখন আসবে তখন এই পোলারাইজেশনটা হয়তো আরো স্পষ্ট হবে, কিন্তু এই মুহূর্তের এমফাসিস হচ্ছে যে সংস্কার এবং নির্বাচন এবং এই দুইয়ের মিলে যে টোটাল রোড ম্যাপটা এটা কিভাবে আসছে সে বিষয়ে একটা ন্যূনতম ঐক্যমত্য তৈরি করা, এবং সরকার আশা করি এই বিষয়ে দ্রুত বৈঠক করে একটা জায়গা তৈরি করবেন। আমাদের আর গুরুত্বপূর্ণ জায়গা দেখুন, আমরা বাংলাদেশে গণমানুষের রাজনৈতিক প্রতিনিধিত্ব করতে চাই। বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এখানে ফাংশন করেছে, এটা আমাদের দলের জায়গা থেকে আমরা বলেছি যে তারা স্বার্থগত দিক থেকে তাদের হয়তো দল অনেক বড়, গণমানুষও সেখানে আছে, কিন্তু গণমানুষের স্বার্থের তারা কতটা প্রতিনিধিত্ব করেন, যারা ক্ষমতায় গিয়েছেন তাদের ব্যাপারে তো আমরা আমাদের বিভিন্ন সময় অবস্থান বলেছি। এবং যেহেতু আমরা মনে করি স্বার্থগত জায়গা থেকে গণমানুষের স্বার্থ রক্ষার দল এইখানে যথার্থভাবে ক্রিয়াশীল নয়, আমরা সেই দলটা গড়ে তুলতে চেয়েছি, জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চেয়েছি, বাংলাদেশপন্থী এবং একটা যে যাকে বলে যে জনগণের একটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক স্বার্থকে রাষ্ট্রের নীতিতে প্রতিফলিত করার জন্য আমরা রাজনৈতিক দল করি। এখন এখান থেকে মানে এই অবস্থানটি এই ধরনের দলকে জনগণের ভেতরে শক্ত শেকড় গাড়তে সময় লাগে। বিশেষভাবে আমাদের দলের জন্ম এবং বিকাশের প্রক্রিয়াটি একটা পুরোটা সময়টাই ফ্যাসিবাদের সময়কাল ছিল। এখন যার ফলে আমরা যেভাবে দল আকারে বিকশিত হওয়ার একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সম্ভব ছিল সেটা এর মধ্যে সম্ভব হয়নি, কিন্তু আমাদের দল এই অভ্যুত্থানের পরে যথেষ্ট মাত্রায় বিকশিত হচ্ছে এবং আমরা অচিরেই একটা জনগণের পক্ষের একটা শক্ত গণতান্ত্রিক শক্তি হিসেবে আবির্ভূত হব। আমি শেষ প্রসঙ্গে জনাব নূর আপনার কাছে যেতে চাই। সাকিব ভাইকে আমরা এরপর একটু শুনবো যে আমরা প্রায় দেখি মানে এই প্রশ্নে আমি আর আপনি প্রায় একই জায়গায়, সুতরাং আপনি এটা পার্সোনাল নিয়েন না। আমরা এনসিপি রে যেমনি করে ধরি, মানে নতুন রাজনৈতিক দল রে, যে তোমরা ইফতারে টাকা পাইছো কই, গাড়ির শোডাউনে টাকা পাইছো কই, তোমরা বাসা ভাড়া কেমনে দেও, তো মানে আমরা যেরকম ক্রিটিক্যাল ওদের প্রতি থাকি এই কথা বললে যে আপনারা আসছিলেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বললে, এবং আমরা দেখাই যে আমরা চাই না যে ওরা এগুলি করুক, কিন্তু ওইগুলি না করে কি বাংলাদেশের রাজনীতি করা সম্ভব? এক। দুই হচ্ছে, যদি আমরা একই প্রশ্ন করে একইভাবে মানে কি বলে এটাকে আদালতে তুলি, তাহলে তো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াত এরা কেউ বাংলাদেশের রাজনীতি আর করতে পারবে না। মানে তাদের রাজনীতি শেষ করে দিয়ে বা তাদের রাজনৈতিক ধারা শেষ করে দিয়ে নতুন একটা রাজনীতির জায়গায় আমাদের জনগণকে দাঁড়াতে হবে। আমরা কি তার জন্য রেডি আছি নূর, নাকি আমরা তাদের প্রতি একটু বেশি হার্শ? আপনার কাছে কি মনে হয়? না, এখানে তো আন্দোলনের আগে একটা পরিষ্কার ঘোষণাই ছিল যে আমরা একটা ব্যবস্থার পতন ঘটিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করতে চাই। আজকের এই যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতি আনতে যে যারা জীবন দিয়েছে, আপনি সেদিনও পত্রিকা লক্ষ্য করেছেন, আপনার আমার পটুয়াখালী জেলার বাউফল উপজেলার একটি ছেলে মারা গিয়েছে, যার বাবা পত্রিকার সাক্ষাৎকার দিয়ে টেলিভিশনে বলেছে যে রিক্সা এবং গরু বিক্রি করে তার ছেলের চিকিৎসা করেছে। তো এই যে একজন সাধারণ শ্রমজীবী মানুষ, সে যে জীবন দিয়েছে বা এই মৃত্যুবরণ যারাই করেছে এই আন্দোলনে শহীদ হয়েছে, তাদের অধিকাংশই একেবারে সাধারণ আম পাবলিক জনতা। তারা কোনো রাজনৈতিক দলেরও বড় নেতা না, কোনো এমপি মন্ত্রীর ছেলেও না, এবং তারা কেউ এমপি মন্ত্রী হতেও রাস্তায় জীবন দেয়নি। তারা একটা সুন্দর দেশ, একটা সুন্দর ব্যবস্থা, এই আহ্বানেই তারা রাজপথে নেমে এসেছিল। সেই আকাঙ্ক্ষাটা যদি আমরা পূরণ না করতে পারি তাহলে আমরা কিসের নতুন রাজনীতির কথা বলছি? এখানে আপনি যথার্থই বলেছেন যে এনসিপি স্বাভাবিকভাবেই তারা যেহেতু
সরকারে এই আন্দোলনের ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জন উপদেষ্টা পরিষদে গিয়েছেন, একজন পদত্যাগ করেছেন, 2 জন আছেন। তো জবাবদিহিতাটা তো এখন তাদের কাছে অনেকে চাইবে, তারা তো সরকারে আছে, সরকারের পার্ট। আমি কিংবা সাকিব ভাই বিএনপি তো সরকারের পার্ট না, কাজে ওইখানে তো একটা বিশেষ করে আলোচনা সমালোচনার জায়গাটা তো থাকবে। সেইখানে তারা যখন একটা নতুন কিছুর কথা বলছে, একদিকে আওয়ামী লীগের বিচারের কথা বলছে, আবার আওয়ামী লীগের লোকজনকে নিয়ে তারা প্রোগ্রাম করছে, কিংবা তাদের ব্যবসায়ীদেরকে মাফিয়া, আমরা যারা লুটপাটকারী বলছি তাদেরকে আবার ব্যাকআপ দিচ্ছে, তাদের কাছ থেকে ফান্ড নিয়ে আবার প্রোগ্রাম করছে, তাহলে তো এটা ক্রিটিসাইজ করবেই। এবং এইখানে এতদিন হয় নাই 50 বছরে, তার মানে এখনো এইভাবেই যদি চলে তাহলে তো নতুন রাজনীতির দরকার নেই, তাহলে তাদের নতুন দল করারও তো দরকার নাই। মানুষ তো একটা পরিবর্তন চায়, সেখানে আমাদেরকে তো ন্যূনতম চেষ্টাটা করতে হবে যে বাংলাদেশের রাজনৈতিক দলের ফান্ডিং সিস্টেম এইটা পরিবর্তন করতে যাই আমরা গালি শুনি যে আমরা বিকাশে টাকা তুলি। আমরা তো বলেছি যে রাজনৈতিক দলের অনুদান জনগণ দিবে, আমরা সেই সিস্টেম চালু করবো। আমরা নির্বাচন কমিশনে প্রস্তাব দিয়েছি, এই যে কালো টাকার যে নির্বাচনে আধিপত্য, কোনো পোস্টার প্রচারণা প্রার্থী ব্যক্তিগতভাবে করতে পারবে না, নির্বাচন কমিশন করে দেবে এমন সিস্টেমে যেন কারো ব্যক্তিগত খরচের প্রয়োজন হয় না। আমরা জনগণকে সচেতন করি যে জনগণ যেন টাকার কাছে বিক্রি না হয়। কিংবা এই যে সরকারি কাজের ক্ষেত্রে দেখেন, এই সরকার ক্ষমতা এসেছে আজকে 8 মাস, সরকার শুরুর দিকে এসেই বোমা ফাটিয়েছে, আলোচনার জন্ম দিয়েছে যে উপদেষ্টারা আপনার সম্ভবত নভেম্বর মাসের মধ্যে সম্পদের হিসাব বিবরণী জমা দিতে বলেছে। কয়জন উপদেষ্টা দিয়েছেন? সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী জমা দেওয়ার কথা বলেছেন, কয়জন বলেছেন? তো এই সরকারও তো রাজনৈতিক সরকারের মতো, তাহলে শেষ পর্যন্ত ওই কাউকে তুষ্ট করার জন্য যে না আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীর বিপক্ষে যেতে পারে সেটি নিয়ে আর আগালেন না। এই সরকার, এই যে গণ অভ্যুত্থানের একটা সরকার, তাদের প্রথম এবং প্রধানতম দায়িত্ব ছিল এই গণ আন্দোলনে আহত এবং নিহতদের আপনার ক্ষতিপূরণ, পুনর্বাসন, তাদের সুচিকিৎসা। অথচ কিছুদিন আগেও দেখলাম আমরা বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছে। কারা গণহত্যার বিচার এখন পর্যন্ত দৃশ্যমান এবং ইফেক্টিভ একটা পদক্ষেপও নিতে পারে নাই, বরঞ্চ এই সরকারের আপনার প্রশ্রয় আওয়ামী লীগের এমপি মন্ত্রী হাসান মাহমুদ, স্বরাষ্ট্রমন্ত্রীরা পালিয়ে যায়, সেনানিবাস থেকে 626 জন পালিয়ে যায়। আমরা এখন পর্যন্ত এই যে রাষ্ট্র সংস্কারের যে আওয়াজ আমরা দেখতে পেলাম, ঢাকঢোল পিটানোর চতুর্দিকে আওয়াজ, এই 8 মাসেও 8টা লাইনও রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন আমরা দেখতে পাইনি। তো তারাও যদি এই পুরনো পথে হাঁটে তাহলে এই পরিবর্তন কি দরকার ছিল? এত মানুষ কেন জীবন দিল? এই জবাব কে দিবে? তার জন্য আমাদের পরিবর্তন অবশ্যই করতে হবে, পরিবর্তনের পথে হাঁটতে হবে। আমার যেটা একটা প্রোগ্রাম আছে, আমি বিদায় নিচ্ছি, খালেদ ভাই যদি মাফ করেন। না না, কোনো অসুবিধা নাই, আপনি শুধু প্রশ্নটি শুনে রাখেন। আমরা জনাব জুনায়েদ সাকিকে শেষ প্রশ্ন করব। শেষ প্রশ্নটি হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে বিএনপির সাথে হেফাজত ইসলামের সাথে একটি বৈঠক হয়েছে, বিএনপি এবং কি এনসিপির সাথেও হেফাজত ইসলামের একটা বৈঠক হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে জামায়াত এবং হেফাজত ইসলাম এবং ইসলামিক দলগুলোর ভূমিকা কি থাকবে সেটা নিয়ে আমরা শেষ প্রশ্নটা করব। আপনি চাইলে থাকতে পারেন, মন্তব্য শুনতে পারেন, অথবা আপনাকে আমি একটু 30 সেকেন্ড বলতে পারি এই বিষয়ে। এটা তো একদম, যদি 30 সেকেন্ড বলেন তাহলে 30 সেকেন্ডে জাস্ট এইটুকু বলবো, বাংলাদেশে প্রায় 90% মানুষ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। এখানে সাকিব ভাই ইসলামী সেন্টিমেন্টের বাইরে বিপরীত রাজনীতি করে না, আমিও করি না, আমরা করব না। আমরা একটা লিবারেল পলিটিক্স করি আমাদের দলগুলো, কিন্তু এখানে ইসলামিক রাজনীতির নামে বিশেষ করে দেশি বিদেশি গোয়েন্দা সংস্থা বিভিন্ন ফান্ডিং এ একটা উগ্রপন্থা তৈরি করে রাজনীতির মাঠে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যেটা আমাদের সবাইকে ক্ষতি করবে। এই বিষয়ে যেন আমরা সচেতন থাকি, সতর্ক থাকি, এইটাই আমার আহ্বান। জনাব নুরুল হক নূর, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জনাব জুনায়েদ সাকিকে প্রশ্নটি আবার একটু করতে চাই যে বাংলাদেশের রাজনীতিতে, জনাব নূর ইচ্ছা করলে আপনি চলে যেতে পারেন, যে বাংলাদেশের রাজনীতিতে জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী এবং ইসলামী দলগুলোর ভূমিকা আপনি কিভাবে দেখেন? এই যে আসছে ভবিষ্যতে তারা কতটা ফ্যাক্টর, তাদের সাথে কাদের জোট হবে, এবং এই ধরনের রাজনীতিতে আপনি এটা কি মনে করেন? প্লিজ মিউট হিজ মাইক। সাকিব ভাই। সাকিব ভাই। আচ্ছা, প্রথমত দেখুন কাদের সাথে কার জোট হবে, এটা তো আগেই বলেছি যে এখন পর্যন্ত এগুলোর কোনো আলোচনা হয়েছে এরকমটা আমার জানা নেই। কিন্তু আমি যে প্রশ্নে আপনি বলেছেন জামাত ইসলামী সহ, আমরা এটা একটা দীর্ঘদিন ধরে আমাদের অবস্থানটা আপনি জানেন যে 1971 সালে রাজনৈতিক যে অবস্থান জামাত ইসলামী সহ 4টি দল নিয়েছিল, তাদের ব্যাপারে আমরা একটা আমাদের বক্তব্য সবসময় দিয়েছি যে 1971 সালে বাংলাদেশের যে উত্থান, তার জন্য যে মুক্তি সংগ্রাম, সশস্ত্র সংগ্রাম হয়েছে, এই 4টি রাজনৈতিক দল রাজনৈতিকভাবে কেবল পাকিস্তানের পক্ষ নেয়নি, পাকিস্তানি সেনাবাহিনীর অনেক ক্ষেত্রে তারা সহযোগী হয়েছে
নিজেদের নানান রকম সংগঠন তৈরি করে। ফলে তারা এই বিষয়ে তাদের রাজনৈতিক অবস্থান এখন পর্যন্ত জনগণের কাছে তাদের যে ব্যাখ্যা সেটা হয়নি। তারা ক্ষমা চেয়েছেন এটা নিয়ে তারা বলেন, কিন্তু এটা স্পষ্ট, ক্ষমা যদি চেয়ে থাকেন এখনো তো চাইতে পারেন, তাই না? যে এই বিষয়ে তাদের জনগণের মধ্যে যেহেতু স্পষ্ট আছে, সেই ব্যাখ্যা তারা এখন পর্যন্ত দেননি। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ বাংলাদেশের অস্তিত্বের সাথে এটার সংযুক্তি আছে। সেই ক্ষেত্রে এই বক্তব্যটা আমরা সবসময় দিয়েছি। 2 নম্বর বিষয় হচ্ছে যে দেখুন, যখন একটা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা মানে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে সেটা তো সেই দল ঠিক করবে, কিন্তু সেটা গণতান্ত্রিক ব্যবস্থার কাঠামোর মধ্যেই হতে হবে। গণতান্ত্রিক ব্যবস্থাকে কেউ যদি বদলে ফেলতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমরা তখন আমাদের অবস্থান গ্রহণ করব, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে কে কোন মতাদর্শ নিয়ে রাজনীতি করবে এটা তো আমরা ঠিক করে দিতে পারি না। আমরা জনগণের জন্য যে তার আদর্শ লক্ষ্যকে সঠিক মনে করি, জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি যেভাবে গড়ে উঠতে পারে, যেভাবে তার সর্বোচ্চ স্বার্থ রক্ষিত হতে পারে, আমরা সেই অনুযায়ী আমাদের রাজনৈতিক জায়গাটা ঠিক করি। আমি একটু ফিরে যাই আপনার আগের প্রশ্নটাতে, যেটা নূর উত্তর দিচ্ছিলেন। দেখুন খালেদ, একটা কথা আপনাকে বলি, বাংলাদেশের মধ্যে আপনি যদি দেখেন যে এখানে মানে একটা কর ব্যবস্থা আছে যে আমরা সরকারকে কর দিই, আর একটা প্রাইভেট কর ব্যবস্থা আছে, মানে পেট্রন ক্লায়েন্ট একটা ব্যবস্থা আছে। এখানে নানান কার্যক্রমের জন্য লোকজন নানাভাবে থাকে, হকার থেকে শুরু করে বিভিন্ন কাজে, এবং তারা সাধারণত ক্ষমতায় যারা থাকে এবং তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী সহ যে ক্ষমতার কাঠামোটা তৈরি হয়, ওখানে তারা নানানভাবে মানে ট্যাক্স দেয়, রেন্ট দেয়, যাকে বলে বখরা দেয়। তো এই যে এই বখরা একটা বিরাট অর্থনৈতিক কাঠামো, সামাজিক কাঠামো, যেটার সাথে রাজনৈতিক দল, বিশেষত ক্ষমতাসীন দলগুলো প্রায় মানে এমবেডেড, একটা অঙ্গাঙ্গী ভাবে যুক্ত থাকে। এখন এই যে জায়গাটা, এটা বাংলাদেশের এমন এই বিদ্যমান অর্থনৈতিক রাজনৈতিক বন্দোবস্তের একটা ফল। আমরা যে বন্দোবস্ত বদল কথা আমরা বলি, সেটা কেবলমাত্র কতগুলো কাঠামোগত নয়, সেটা আর্থসামাজিক ক্ষেত্রেও বটে। কিন্তু এটা তো কাঠামোগত পরিবর্তন, আইনগত পরিবর্তনটা প্রথমে করতে হয়, তারপরে ওই জায়গাগুলোতে পরিবর্তন আনার জন্য সেই রকম রাজনৈতিক শক্তিও লাগে যারা অঙ্গীকারাবদ্ধ। কিন্তু আমরা যখন নতুন রাজনৈতিক দল হিসেবে ছাত্রদের মধ্যে থেকে কখনো দল গড়ে উঠেছে, যেমন নূরদের দল যখন তৈরি হয়েছে, আমরা কিছুটা আগে থেকে রাজনীতি করি, সেই হিসাবে এক ধরনের বলতে পারেন তুলনামূলকভাবে অগ্রজ। সেই জায়গা থেকে আমরা কিন্তু নূরদেরকে স্বাগত জানিয়েছিলাম, এমনকি কিভাবে একসাথে কাজ করা যায় তার জন্য অনেক উদ্যোগ নিয়েছিলাম। এনসিপি গঠনের আগে তারা যখন রাজনৈতিক দল গঠনের চিন্তা করেছে, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক সবভাবেই আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কেননা গণতান্ত্রিক ব্যবস্থায় তরুণরা যখন রাজনৈতিক দল সংগঠিত করে আসতে চায়, সেটাকে আমরা ইতিবাচক ভাবে দেখি, এবং এখনো আমরা তাদেরকে ওই ইতিবাচক জায়গা থেকেই দেখি। সে কারণে নিন্দা কিংবা ধরেন খুব বেশি মানে গালাগালি তো আমি করি না, তো সেই জায়গা থেকে আমরা কিন্তু কোনো অবস্থান নিই না। আমরা কোনো কোনো ক্ষেত্রে সতর্কতা জায়গাটা দেখানোর চেষ্টা করি। তার মধ্যে একটা বিষয় হচ্ছে এইটা, যেমন ধরুন আপনি যদি ক্ষমতা প্রদর্শন করেন তাহলে, এবং আপনার হাতে ক্ষমতা আছে, তাহলে কি হবে, ওই যে যারা ক্ষমতার সুবিধা নিতে চায় তারা আপনার সাথে এসে জড়ো হবে এবং ওই পেট্রন ক্লায়েন্ট সম্পর্কের মধ্যে ঢুকে পড়বে। তার ফলে আপনি যে নতুন বন্দোবস্ত করতে চান, আপনার কাঠামোটা এমন ভাবে দাঁড়িয়ে যাবে যে আপনি চাইলেও আর পারবেন না। মানে আপনার কাঠামোর ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি যদি একটা কাঠামোকে এমন ভাবে গড়ে তোলেন যে কাঠামোর মানে বিরুদ্ধে গিয়ে আপনি একটা কাজ করতে যাবেন, তখন আপনার পার্টি আপনার সাথে থাকবে না, আপনি তখন বাধ্য হবেন আপনার পার্টি যা বলে, অর্থাৎ লোকেরা যা বলে সেটা শুনতে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ছাত্রদের নতুন দলকে কিংবা অন্যান্য দলকেও আমরা আহ্বান জানাই যে আমাদের কাঠামোগত বদলের জায়গায় ওইটা যদি আমরা না করি, তাহলে এই যেমন এখন ধরুন বিএনপির কথা বলি, আমাদের আর সময় নেই সাকিব ভাই, আমরা অলরেডি না 30 সেকেন্ডে বলেন ভাই। বিএনপির মতো দল তারা সেন্ট্রালি, মানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান থেকে শুরু করে পুরো মহাসচিব থেকে শুরু করে সবাই বলছেন যে চাঁদাবাজি এটা নিয়ন্ত্রণ করতে, বহিষ্কার করছেন, কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছেন না। এই যে জায়গাটা, এটা কাঠামোগত সমস্যা। মানে এটাতে আমি সমালোচনা করেই বলছি যে একটা কাঠামোগত সমস্যাও আছে। ফলে আমাদের বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানেই যেমন আইনগত, সাংবিধানিক কাঠামোগত পরিবর্তন, গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাকিব ভাই, যে মাঝে মাঝে কাঠামোগত পরিবর্তন, যে মাঝে মাঝে ক্ষমতাধরদের অনেকেই বলছেন যে তাদের উপর আমাদের কোনো কন্ট্রোল নাই, সেটি একটি আসলে অ্যাড্রেস করা দরকার, স্ট্রাকচারালি জায়গাটা দেখা দরকার। এটা সাকিবের সাথে আমি একদম একমত। জনাব জোনেসাকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আশা করব আপনার কথা আমি এরপরে যাতে খুব ভালোভাবে বুঝতে পারি, আপনাকে যাতে বারবার ব্যাখ্যা না করতে হয়। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই নতুন অতিথিদের নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত